নমস্কার, শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আয়োজনে আজকে রবীন্দ্র স্মরণে বেহালা মোহনার পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই শুভ দিনে আমরা শুরু করছি আমাদের নিবেদন গানে গানে।
তেমন রক্তধারায় লেগেছে টান বিস্ময়ে তাই জাগে জাগে আমার আকাশ সূর্য তারা বিশ্বভরা সেটা তার সম্মানের পক্ষে যথেষ্ট নয়, কিন্তু এটা আমাদের আনন্দের জন্য আমরা দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি বলার আগে সুন্দরতা নিয়ে নিয়েছি মাইকে। ছোট খামটিতে কিছু অর্থমূল্য আছে। আমি এটি গ্রহণ করলাম, কিন্তু নিতে অপারগ। এটি আমি সংস্থার সভাপতির হাতে তুলে দিচ্ছি, সংস্থার কাজে লাগে। আমরা আপ্লুত, এই ব্যাপারে আমরা সভাপতি একটি তাৎক্ষণিক বক্তৃতা চাইছি, প্রতিক্রিয়া চাইছি। আমি শুভেন্দুরা যে অর্থবদলটা তুলে দিয়ে আমার সংগঠনের কাজের জন্য, তার জন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবার আমি যেটা আগে বলেছিলাম, এবার মানপত্রটি পাঠ করবে। আচ্ছা, উর্মিমালা বন্দ্যোপাধ্যায়।
আঞ্চলিক কমিটি ভবানী মুখোপাধ্যায় স্মৃতি সম্মাননা 1430 প্রাপক অধ্যাপক শুভেন্দু বাড়ি কথা সাহিত্য ও অনুবাদ ক্ষেত্রে ভবানী মুখোপাধ্যায় একটি স্মরণীয় নাম তাঁরই নামাঙ্কিত স্মৃতি সম্মাননা দীর্ঘকাল ধরে আমরা জনপদের বিভিন্ন কবি সাহিত্যিককে প্রদান করে ধন্য হয়েছি সেই স্রোতধারায় এবছর এই সম্মাননার প্রাপক আপনি শিক্ষক হিসাবে আপনি জনপদ বন্দিত বুদ্ধিজীবী প্রসঙ্গে আপনি আকস্মিক পদাতিক সেই স্বতন্ত্র স্বরের প্রকাশ আপনার কবিতা ও গদ্যে আপনার পথ চলা মানুষের হৃদয়ে আপনি আত্মগতভাবে সমসাময়িক এই দ্রোহকালে আপনার মতো কথাকারের হাতে এই স্মারক তুলে দিতে পেরে আমরা ধন্য আপনার পথ চলা সুদীর্ঘ হোক এটাই কামনা শ্রদ্ধা সহ সুব্রত দে সভাপতি সসীম দত্ত ও সুরেন মুখোপাধ্যায় যুগ্ম সম্পাদক বেহালা গার্লস হাই স্কুল প্রেক্ষাগৃহ 16ই আষাঢ় 1430 উনিমানাকে ধন্যবাদ। এবার কিন্তু নামটা ঠিক বলেছি। আমি একটা ঘোষণা করে দিই, আমাদের খুব ভালো লাগছে অনেক গুণী মানুষ এখানে রয়েছেন, তার মধ্যে অতীতে এই ভবানী মুখার্জি স্মৃতি সম্মাননা পুরস্কার পাবো বিখ্যাত কবি তেজস্বিনীও আমাদের মধ্যে এসেছেন। এটা ভালো লাগছে যে একজন পুরনো একজন প্রাপক রয়েছেন, নতুন প্রাপক। তো এবার আমরা মূল অনুষ্ঠানের আরেকটু এগিয়ে যাই। মূল বক্তা সফল মুখোপাধ্যায়কে অভিনন্দন জানাবো। পুষ্পস্তবক দেওয়ার ব্যাপারে আমি একটা অনুরোধ করছি। আমাদের পরম প্রিয় সবার ভালোবাসার মানুষ শুভেন্দু দা, শুভেন্দু বাড়ি বসে আপনি এই পুষ্পস্তবকটি দেবেন। এবং আরেকটা ব্যাপার আছে, আজকের ব্যাপারে আপনি আপনার একটু রিয়াকশন যত অল্প কথায় হয় জানাবেন, তারপর আমরা বক্তৃতায় চলে যাব। নমস্কার সবাইকে। আমি সবাই দেখতে পাচ্ছি আমার খুব ঘনিষ্ঠ জনসব অনেক ধন্যবাদ। আমি ভালোবাসেন তাই ধন্যবাদ। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘে দক্ষিণ পশ্চিম কলকাতা শাখা, ওরা মাসখানেক আগে প্রথমে আমাকে যখন জানালেন যে আমাকে ওরা এই সম্মানের জন্য নির্বাচন করেছেন, তখন আমি একটু অস্বস্তি বোধ করেছিলাম। তার কারণ ভবানীবাবু সম্পর্কে আমার জানা অত্যন্ত সীমিত। আমার মনে হয় এমনিতে এখানে যারা আছেন তাদের মধ্যে 2-4 জন ছাড়া ভবানীবাবুর লেখা, ভবানীবাবুর যাপন ইত্যাদি সম্পর্কে খুব বেশি জন ওয়াকিবহাল নন। আমি তো নই। 2-3 বার দেখা হয়েছে সুদিনদার কল্যাণে, কিন্তু কথাবার্তা তেমন হয়নি। উনি জিজ্ঞেস করেছেন আপনি কি করেন ইত্যাদি ইত্যাদি, তার বেশি কিছু। কিন্তু ওই 1 মাস ধরে আমি কিন্তু মুখোপাধ্যায় সম্পর্কে পড়াশোনা করলাম। পড়াশোনা করে যেটা দেখলাম, তিনি তার সময়টাকে শুধু ধরেননি, তিনি তার সময়ে বিখ্যাত জনসব রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্যার আশুতোষ, দীনেশ সেন, আমাদের কল্লোল গোষ্ঠীর কনিষ্ঠ সদস্য, তা আবার বিপ্লবীদের সঙ্গে ভগৎ সিং ইত্যাদির সঙ্গেও সম্পর্ক। এবং যতই পড়ছি
আমার আত্মজীবনী, তখন দেখছি যে মানুষটি বহু ধারায় নিজেকে পরিব্যাপ্ত করছেন এবং একটি কথায় তিনি তার সময়কার অবস্থানটা বোঝাচ্ছেন কিরকম না, প্রবেশিকা পরীক্ষার আগে ট্রামে চড়া নিন্দনীয় কাজ। বুঝুন তাহলে তখন কি অবস্থাটা ছিল, এমন কিছু বেশি দিন আগে নয়, কিন্তু তার মধ্যে আমরা কতটা পাল্টে গেছি। উনি নিজেও পাল্টেছেন। খিদিরপুর থেকে যখন প্রগতি পত্রিকা বেরোচ্ছে তখন মনোরঞ্জন চট্টোপাধ্যায় ইত্যাদি যখন কাছে লেখা চাইছেন তখন তিনি প্রগতিবাদী লেখা দিচ্ছেন এবং শুধু তাই না, তার অনেক আগে থেকেই তিনি তার সাহিত্যকর্ম চালিয়ে যাচ্ছেন। এখন 14-15 বছর বয়সে বন্ধু বীরেন রায়কে আপনারা সবাই চেনেন, অন্তত জানেন, বিশ্ববার্তা পত্রিকার যুগ্ম সম্পাদক হয়ে গেলেন। আর বন্ধু বীরেন ভবানী শঙ্করকে বাদ দিয়ে ভবানী মুখোপাধ্যায় করে দিলেন। আমি বিস্তারিত ভাবে যাব না, আমি শুধু বলবো এইটুকুনি যে মানুষটি যেমন বিশ্বাস করতেন যে মরার যেমন জাত থাকে না, আমার নিজের ভাষা, তেমনি সাহিত্যিকদের মধ্যেও কোনো জাত নেই, কুলীন অকুলীন নেই, সবাই সমান। যিনি এক গল্প লেখেন আর যিনি অনেক লিখেছেন, দুই সমান। এই বোধ কাজ করতো বলে তিনি তার মূল যে ধ্যান ধারণা শুরু করেছিলেন, কবিতা লেখা, কাহিনী নির্ভর গল্প উপন্যাস লেখা, তার থেকে সরে গেলে বিশ্ব সাহিত্য। এবং এই যে সরে যাওয়া একটা নতুন ধারা আমাদের কাছে নিয়ে এলেন। অনুবাদ সাহিত্য আমরা অনেক পড়েছি, অনুবাদ সাহিত্যে অনেক দিকপালের লেখা পড়েছি, কিন্তু ভবানীবাবুর লেখা পড়তে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে বিদেশি লেখকদের লেখা শুধু আমাদের কাছে নিয়ে এলেন ভাষান্তরিত উপায় নয়, তিনি নিয়ে এলেন আমাদের উপযোগী করে, অথচ মূলকে অস্বীকার না করে। এই যে দুয়ের মেলবন্ধন, এটা ভবানীবাবুর একটা বিশেষ কৃতিত্ব। সবশেষে বলবো, এই যে সংস্থা, এই সংস্থা যেদিন শুরু হচ্ছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব কলকাতা শাখা, 1988 29 মে বেহালা শরৎ সদনে, সেখানে যে সভাপতি মণ্ডলী ছিলেন, ভবানীবাবু অসুস্থ অবস্থাতেও তিনি সেই সভাপতিত্ব করেছিলেন। সুতরাং আমার আবেদন ভবানীবাবুকে পৌঁছে দেওয়ার জন্য সাধারণের কাছে, যদি এই সংস্থা তাদের নৈরিতে আমাকে একটা লেখার সুযোগ দেন, ভবানীবাবু সম্পর্কে একটা সার্বিক একটা পরিচয়, যাতে বেহালার জনপদের মানুষ যাকে হারিয়েছে, শুধু নামটা শুনতে হবে, তার কার্যক্রম, তার জীবনাচরণ, তার মেলামেশা, তার ভাবনা, সেটার একটা আভাস দিতে পারি। আর আমাদের সংস্থার দপ্তরে ভবানীবাবুকে একটি ছবি থাকা উচিত বলে আমি মনে করি। এই দুটি আবেদন আমার জানানো রইল। আমি বেশি কিছু বলবো না। আজকে সারা বক্তৃতা যিনি দেবেন, তার বক্তৃতা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও। আমাদের এখানে যে অনুষ্ঠান, তাতে সময় খুবই বাঁধা। আমার জন্য 5 মিনিট বরাদ্দ ছিল, আমি 5 মিনিটের মধ্যে সেরেছি। আর স্বপনের জন্য বরাদ্দ আছে 20 মিনিট। ও হয়তো 2-3 মিনিট বেশি করতেও পারে, ওর জন্য ছাড় থাকবে, আমার জন্য কোনো ছাড় নেই, যেহেতু আমি সংস্থার সঙ্গে জড়িত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাকে আপনারা আজকে যে সম্মান দিলেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ, এবং আমি এখনো মনে করি আমি এই সম্মান পাওয়ার যোগ্যতা এখনো অর্জন করিনি, দায়িত্ব অনেক বেড়ে গেল। শুভেন্দুদাকে ধন্যবাদ। তবে এরকম কোনো কথা সঞ্চালক হিসাবে আমি অন্তত জানি না যে 5 মিনিটে বেঁধে দিয়েছিলাম শুভেন্দুদা। তিনি নিজের মাধ্যম নিজেই সৃষ্টি করেন, মুক্ত তিনিই করেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠান এই যে পর্ব, এবার বক্তৃতার কথাটা, আজকে স্মারক বক্তৃতা জাতীয় রাজনৈতিক ভাবনায় রবীন্দ্রনাথ, এটি শুরু করবার আগে আমি আমাদের সভাপতি সুব্রত দেবকে
এবার একটু সময় বেঁধে দিই, 2 মিনিট বলতে বলছি। শুভেন্দুদা যে দুটো প্রস্তাব রাখলেন আমি সমর্থন করছি, আমরা চেষ্টা করবো এটা পালন করার, 1 নম্বর কথা। দ্বিতীয়ত, আপনাদের সবার কাছে আবেদন, যেটা বলা হলো যে ভবানী মুখোপাধ্যায়ের সৃষ্টিকর্ম নিয়ে একটু চর্চা করা, খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমি একটা মাত্র লেখার কথা বলবো, গল্পটার নাম আধা আধি। আপনারা পড়বেন, ভীষণ ভালো লাগবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অন্যটাও তো পড়বেন, এটা অবশ্যই পড়বেন। আর আরেকটা কথা, যে আমরা এই যে 82 বছরের টকবগে তরুণ সবার প্রিয় শ্রদ্ধেয় শুভেন্দুদাকে যে আজকে আমরা সম্মাননা জানালাম, সেই তাকে জানাতে পেরে আমার সংগঠন নিজেরাই আমরা গর্বিত, গৌরবান্বিত বোধ করছি। আমরা কামনা করছি তার দীর্ঘ নিরোগ সৃষ্টিশীল জীবন। তিনি ভালো থাকুন, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এই বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি এবং প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আর আজকে স্মারক বক্তৃতার বিষয় জাতীয় রাজনৈতিক ভাবনায় রবীন্দ্রনাথ। নিশ্চয়ই মনোনিবেশ করার ব্যাপার আছে। আমি আর দেরি না করে শ্রী স্বপন মুখোপাধ্যায়কে ডেকে নিচ্ছি। আজকের সভাপতি বিশিষ্ট জনেরা এবং সামনে সুদীপজনরা, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি কৃতজ্ঞ যে আমাকে ভবানী মুখোপাধ্যায়ের স্মারক বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তার কারণেই যে আমি দীর্ঘ 12 বছর ভবানীদার মায়ের কাছে থেকে কেমন করে পত্রিকা সম্পাদনা করতে হয় শিখেছি। আমার লেখালেখির হাতে করি ভবানীদার কাছে। দেশলোক পত্রিকা শুরু এবং শেষও করে ভবানীদার সঙ্গে থেকেই। সেই ভবানীদাকে প্রণাম জানাবার সুযোগ আমার ঘটেই, তার মৃত্যুর পরে নানা কারণে আজ বিশেষ সুযোগ আমি পেলাম। আমার দ্বিতীয় কারণ এই, যাকে এই ভবানী মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার দেওয়া হলো, এই অধ্যাপক শুভেন্দু বারিক আমার শিক্ষক, যিনি আজও আমার ভুল ত্রুটিগুলোকে আড়ালে সংশোধন করে দেন, কাছে আমার অসম্মান না, তাকে প্রণাম জানানোর সুযোগ একই সঙ্গে। এবার আমি আমার ওপর যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমি চেষ্টা করব সে সম্পর্কে আমার ভাবনার কথা আপনাদের বলতে, এবং বিষয়টি একটু গুরু অঙ্গীকার ঠিকই, তবে একটা আপনাদের সান্ত্বনা এই যে আমি যতই জানাবার চেষ্টা করি 20 মিনিটের বেশি আপনাদের আমি জানাতে করবো না। যাদের একান্ত কষ্ট হবে তাহলে একটু কষ্ট করে 20 মিনিট সহ্য করে দেবেন। আমার বিষয়টি দেওয়া হয়েছে আমাকে, সেটি হচ্ছে জাতীয় রাজনৈতিক ভাবনায় রবীন্দ্রনাথ। তাহলে তো জানা দরকার যে জাতীয় রাজনৈতিক ভাবনাটা কি, অন্তত রবীন্দ্রনাথের জীবনকালে সেই ভাবনাটি কেমন ছিল বা কি ছিল, এবং আজকেই বা তার থেকে কি। আজকের দিনটি আমাদের বিষয় পরিসর আরো অনেক বড় হয়ে যাবে, ফলে সেখানে হয়তো আমি যেতে পারবো না। কিন্তু এটুকু আমাদের জানা দরকার যে তার জীবনকালে ভারতবর্ষে রাজনৈতিক ভাবনাটা কি ছিল, এ কথা বলা অপেক্ষা রাখে না। যে এই জাতীয় রাজনৈতিক ভাবনা এরপর রৈখিক ছিল না, অন্তত 3টি ধারা সেখানে ছিল। প্রথম ধারাটি হচ্ছে খুবই একটি ক্ষীণ ধারা, কিন্তু সেটি যথেষ্ট ফলস্বতা। সেটি প্রতিষ্ঠিত ছিল
একেবারে যাকে বলা যেতে পারে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ, তার উপরে হিন্দু সাম্প্রদায়িকতা এবং উগ্র জাতীয়তাবাদ, এই দুটির উপরে সমস্ত রাজনৈতিক ভাবনাকে পরিচালিত করতে হবে এই বিশ্বাস যারা করতেন তারা এই ধারায় নৌকো চালাতেন। মধ্যে যে ধারাটি ছিল সেটি বড় ধারা, সেটি সমস্ত ভারতবর্ষ প্রসারিত ধারা। এই ধারাটিও প্রতিষ্ঠিত ছিল সনাতন ধর্মের উপরে, দেশমাতৃকার মূর্তিকে স্থাপন করে যারা দেশপ্রতি তাদেরকে রাজনৈতিক ভাবনায় উদ্দীপিত করা। এবং তৃতীয় আরেকটি ধারা ছিল, সেটিও অত্যন্ত ক্ষীণ ধারা। সেই ধারাটি হচ্ছে সমস্ত মত, সমস্ত পদ, সমস্ত ধর্ম, সমস্ত সংস্কৃতি বর্ণ সবাইকে একত্রিত করে এক সামগ্রিক ভাবনায়, এক সামগ্রিকতাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রথম যে ধারাটি, তার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক ছিল না তো বটেই, বরং তার বিরোধিতা ছিল। রবীন্দ্রনাথ তীব্রভাবে বিরোধিতা করেছিলেন। দ্বিতীয় যে মূল ধারাটি, এটি সারা ভারত ব্যাপী যা প্রসারিত ছিল, তার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক ছিল বটেই, কিন্তু তাও ছিল অঙ্গবন্ধুর সম্পর্ক। কখনো তাদের কাছে এসেছে, কখনো দূরে সরে গেছে। আর তৃতীয় এই ক্ষীণ ধারাটি ছিল, যেটি প্রায় কেউই গ্রহণ করেনি। সেই ধারাটির যিনি স্রষ্টা বা যার ধারক, যার মন্ত্র দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ, যাবে না। কিন্তু সেই ধারাটি গ্রহণ করার লোক তার জীবনকালে তেমন কেউ ছিল না। একজন ছিলেন, তার নামটা আমি পরে বলবো, আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আমরা বুঝিনি শব্দ সেটি বোঝা যাচ্ছে, সে কথা আমি সময় থেকে আমি বলব। মূল যে ধারাটির কথা বলছিলাম, রবীন্দ্রনাথের যে ধারার সঙ্গে তার সম্পর্ক শ্রদ্ধা ছিল বলছি, সেই ধারাটির প্রবক্তা, অগ্রপথী স্বয়ং বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র সনাতন ভারতবর্ষের হিন্দু ধর্মের বেদির উপরে দেশমাতৃকাকে স্থাপন করে তিনি সমস্ত দেশবাসীকে এই মাতৃমন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন। সাড়া দিয়েছিলেন বিপিন চন্দ্র পাল, সাড়া দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন, এবং সারা দেশব্যাপী যদি মনে করেন তাহলে সাড়া দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক, সাড়া দিয়েছিলেন লালা লাজপত রায় এবং ঋষি অরবিন্দ। 1881 বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখলেন এবং সেইখানে 12 বছর আগে লেখাটা বন্দে মাতরম তুলে দিলেন। এবং এই বন্দে মাতরমটি হল জাতীয় ধ্বনি। 1896 যখন কলকাতার বিদল স্ট্রিটে কলকাতায় কংগ্রেসের অধিবেশন হচ্ছে, বিপিন চন্দ্র পাল রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন যে আপনি এই অধিবেশনে উদ্বোধন করুন বন্দে মাতরম গীত। রবীন্দ্রনাথ বললেন, আমি প্রথম স্তবকটি গাইতে রাজি আছি, দ্বিতীয় তৃতীয়টি নয়। তার কারণ এই যে আপনারা যে সভা করছেন একটি মহাভারতীয় সভা, যেখানে ভারতবর্ষের সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বিশ্বাসের মানুষকে আপনারা ডাকছেন। সেখানে তাদের সবার পক্ষে কি দেশমাতৃকাকে মা দুর্গা বা মা সরস্বতী বা মা লক্ষ্মী হিসেবে ভেবে নেওয়াটা সহজ। ফলে আমি শুধু
প্রথম স্তবকটি গাইব, তাই তিনি গাইলেন এবং সরলা দেবী সঙ্গ তোদের তিনি পিয়ানো বাজালেন। ক্ষুব্ধ হলেন বীরচন্দ্র পাল, কিন্তু রবীন্দ্রনাথ তার ভাবনা থেকে সরলেন। এই রবীন্দ্রনাথ তার সাহিত্য জীবনের যাকে ধ্রুবতারা বলে মনে করতেন তিনি বঙ্কিমচন্দ্র। একটি ঘটনার কথা প্রসঙ্গে বলি, বঙ্কিমচন্দ্র যখন সাহিত্য সম্রাট রমেশ দত্তের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসেছেন, সেই সময় এসেছেন রবীন্দ্রনাথ। তাড়াতাড়ি সেখানে এগিয়ে গিয়েছেন রমেশ দত্ত, এসেছেন সম্রাট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। তিনি বিশাল মালা আমাদের বঙ্কিমচন্দ্রের গলায় পরিয়ে দিলেন। রবীন্দ্রনাথ বললেন, রমেশ, এই মালার প্রাপক আমি না, এই মালার প্রাপক বলে নিজের গলার মালা খুলে রবীন্দ্রনাথের গলায় পরিয়ে দিলেন। দিয়ে বললেন, তুমি সন্ধ্যা সঙ্গীত করেছ। 1881-তে রবীন্দ্রনাথের 19 পর্বের শ্রেষ্ঠ লেখা সন্ধ্যা সঙ্গীত বেরিয়েছে। এতটাই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, পরস্পরের সঙ্গে সম্পর্কটা এতটাই নিবিড় ছিল। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখছেন যে বঙ্কিমচন্দ্র সেদিন আমাকে যে উপহার দিলেন, আমি আমার জীবনে কখনো এর থেকে বড় কোনো উপহারের কথা ভাবতেও পারি না। কিন্তু রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে এই, তিনি যা বিশ্বাস করেন তার থেকে সরে যান না। যতক্ষণ বিশ্বাস করেন সেই বিশ্বাস থেকে যদি অন্য বিশ্বাসে তিনি স্থির হতে পারেন, তাহলে সেই বিশ্বাসকে গ্রহণ করতে তার মুহূর্ত সময় লাগে না। কিন্তু তাদের বিপদ হতো কি, 1904 সালে তার কাছে সকারাম গণেশ দেউস্কর, আপনারা জানেন কত বড় বিপ্লবী, তিনি রবীন্দ্রনাথ অনুরোধ করলেন যে শিবাজির উপরে আমি শিবাজি বিখ্যা লিখেছি, আমি তার একটি ভূমিকা লিখতে উৎসব তত্ত্বে রবীন্দ্রনাথ লিখলেন শিবাজি উৎসব। কিন্তু যখন 1906-তে অরবিন্দ তিনি উদ্যোগ নিয়ে কলকাতায় শিবাজি উৎসবের আয়োজন করছেন, আপনারা মনে রাখবেন যে রবীন্দ্রনাথের সঙ্গে অরবিন্দ অসাধারণ সম্পর্ক, কত বড় ইন্টেলেকচুয়াল জায়ান্ট। কিন্তু এই কলকাতায় রাজা সুবোধ সেনগুপ্তের বাড়িতে রবীন্দ্রনাথ ছুটে গিয়েছেন, অরবিন্দকে জড়িয়ে ধরেছেন, এতটাই তাকে তিনি ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। কিন্তু যখন এই শিবাজি উৎসবের জন্য ডাক হলো রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ বললেন, না আমি যেতে পারব না। কেন পারব না? কারণ এই শিবাজি উৎসব অরবিন্দ বললেন শুরু করতে হবে ভবানী পূজা দিয়ে। কিন্তু ভবানী পুজো কেন বললেন? হিন্দু ধর্মেই ওপরে দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষ। প্রশ্ন করা হলো, তাহলে মুসলমানরা কোথায়? অরবিন্দ বললেন, আমি কোথাও মুসলমান দেখতে পাচ্ছি না, ভারতবর্ষে কোনো মুসলমান নেই। উনি যে কথা বলতে চাইলেন সেটা এই, যদি কেউ ধর্মে মুসলমান হয়ে থাকে তাহলে সে গ্রহণ করে নেবে হিন্দু ধর্ম। পরিষ্কার আপনারা দেখবেন, বই বেরিয়েছে পন্ডিচারি থেকে, আমি দেখেছি, পরিষ্কার হয়েছে। এবং এটা তিনি শুধু একান্ন এই বিশ্বাস একই রকম ভাবে বলছেন জাতীয়তাবাদ সম্পর্কে। দেশবন্ধু চিত্তরঞ্জন লক্ষ্য করে দেখবেন, চিত্তরঞ্জন, তিলক, লাজপত রায়, এদের প্রত্যেকের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কতখানি শ্রদ্ধা ছিল, এরাও রবীন্দ্রনাথের শ্রদ্ধা করতেন যথেষ্ট। কিন্তু রবীন্দ্রনাথ বারবার বলছেন, সতর্ক করেছেন যে এই জাতীয়তাবাদ, ধর্মীয় যে জাতীয়তাবাদ, এটা শেষক দিক আমাদের সর্বনাশ করবে। এর ভেতর থেকে
একটা একনায়কতন্ত্রী মনোভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমি এর সঙ্গে একীভূত পাচ্ছি না। ফল কি হল? 1922 গোয়ায় কংগ্রেসের অধিবেশন, সেই অধিবেশনে সভাপতিত্ব করছেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন। দেশবন্ধু চিত্তরঞ্জন তার সভাপতির ভাষণে রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করে বললেন, কবি ভুল করছেন। কবি জাতীয়তাবাদকে যে বর্জন করতে বলছেন তিনি বুঝতে পারছেন না। আমাদের জাতীয়তাবাদ পশ্চিমের জাতীয়তাবাদের মতো নয়। আমরা লাভ লোকসানের হিসেব করে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চাই না। ফ্রান্সের লাভ মানে জার্মানি, লোকসান জার্মানির লোকসান মানে ফ্রান্সের লাভ। স্বভাবতই সেখানকার জাতীয়তাবাদ অন্য রকমের, ন্যাশনালিজম অন্য রকমের। আমাদের দেশ পরাধীন দেশ বলছেন আমাদের সভাপতি ভাষণে, কংগ্রেসের সভাপতি ভাষণে গয়ায় 1922। সেখানে আমাদের আগে এই জাতীয়তাবাদকে গ্রহণ করেই দেশকে স্বাধীন করতে হবে, তারপরে আমরা ভাবব রবীন্দ্রনাথের মহাজাতীয়তাবাদ বা আন্তর্জাতিকতাবাদ। রবীন্দ্রনাথ এর সঙ্গে সহমত পোষণ করতে পারেনি। মনে রাখতে হবে রবীন্দ্রনাথকে আমরা যে তার 3টি সত্তায় দেখেছি, সমাজচিন্তক রবীন্দ্রনাথ, সমাজকর্মী রবীন্দ্রনাথ এবং রসস্রষ্টা রবীন্দ্রনাথ। এই 3 রবীন্দ্রনাথ পরস্পরের থেকে বিযুক্ত নন। এই 3 মিলে সম্পূর্ণ রবীন্দ্রনাথ। সেই জন্যই 1893 আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ বাঁশি নামিয়ে রেখে কবিতায় বলছেন, কবি নবী উঠে এসো, যদি তাকে প্রাণ তবে তাই রহস্যতে তাই, তবে তাই আছে বলদান। বড় দুঃখ, বড় ব্যথা, সম্মুখে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য, বড়ই ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, উজ্জ্বল পরমাণু, সাহস বিস্তৃত হতে বল। রবীন্দ্রনাথ নেমে এলেন কলম রেখে একেবারে কৃষকের সঙ্গে মাটিতে। রবীন্দ্রনাথ সেই সময় চেষ্টা করছেন কৃষির উন্নতির, শিলাইদহে কাজ করছেন। সেই সময় তিনি কৃষি ব্যাংক খোলার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ সেই সময় প্রতিসংঘ খুলছেন। পরবর্তীকালে শ্রীনিকেতনে, শান্তিনিকেতনে তার যে কর্মকাণ্ড আমরা দেখেছি, আমি পৃথিবীর ইতিহাসে এমন কোন বড় কবি সাহিত্যিকের কথা জানি না যার রসসৃষ্টির পাশাপাশি তার সমাজকর্মী হিসেবে এতখানি অবদান রয়েছে। ফলে রবীন্দ্রনাথের যে রাজনৈতিক ভাবনা, সেই রাজনৈতিক ভাবনা ঠান্ডা ঘরে বসে তার রাজনৈতিক ভাবনা নয়। তিনি জীবনে জীবন যোগ করে যে মানুষকে জেনেছেন, সেই মানুষের কথা তার রাজনৈতিক ভাবনায় উঠে এসেছে। এই কারণে আমি দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ যখন 1908 পাবনা কনফারেন্সে, আপনারা জানেন যে 1907 সুরাট কনফারেন্সে কি ঘটনা ঘটেছিল। চরমপন্থীর মধ্যে মারামারি এমন জায়গায় যায় যে কথা অরবিন্দ দিয়ে দিচ্ছেন, সে তারই প্ররোচনাকে তিলকের তিনি সমর্থন প্রার্থনা করেননি। এই যুদ্ধ ছুড়াছুড়ি হয়, যার এক পার্টি কেশরের বন্দ্যোপাধ্যায় মুখে গিয়ে লাগে এবং তারই ফলে কংগ্রেস দুটুকরো যখন হয়ে যাচ্ছে, তখন আশুতোষ চৌধুরী এসে রবীন্দ্রনাথ অনুরোধ করেন যে আপনি বাঁচান কংগ্রেসকে এক করার একমাত্র পথ আপনি। রবীন্দ্রনাথ পেছিয়ে যাননি, রবীন্দ্রনাথ রাজি হয়েছেন। পাবনা কনফারেন্সে রবীন্দ্রনাথ যে কথা লিখেছেন, যে প্রবন্ধ করেছেন স্বদেশী সমাজ, এটি বুঝতে হবে রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনা আর সেই সময়কার জাতীয় রাজনৈতিক ভাবনাকে সমান্তরালে রেখে আমরা বুঝবার চেষ্টা করি।
তাহলে পরে আমরা দেখব যে রবীন্দ্রনাথ পরিষ্কার বলছেন যে ভারতবর্ষের চিরকাল রাষ্ট্রীয় ভাবনার ঊর্ধ্বে সমাজ ভাবনা। আমার সমাজ, যে সমাজে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত মত তাকে একত্রিত করে চলাই হচ্ছে সমাজ ভাবনা এবং আত্মনির্ভরতা। একে বাদ দিয়ে কোনো রাজনৈতিক ভাবনা হতে পারে না। এই চিন্তার ধারক হিসেবে রবীন্দ্রনাথকে গ্রহণ করেছেন সবাই। আমাদের স্মরণে রাখা দরকার যারা বিপ্লবী ভারতবর্ষের আপাত দৃষ্টিতে মনে হতে পারে সেই বিপ্লবীদের সঙ্গে রবীন্দ্রনাথের চিন্তার মতে তারা একমত হতে পারেননি অনেক জায়গায়, কিন্তু প্রত্যেকেই রবীন্দ্র আদর্শে তাদের শ্রদ্ধা ছিল। রবীন্দ্রনাথের এই চিন্তা, রবীন্দ্রনাথের দেশপ্রেম, রবীন্দ্রনাথের রাজনৈতিক সৃষ্টিশীলতা তাদেরকে অনুপ্রাণিত করেছে। মনে রাখবেন 1931-এ যে ঘটনা ঘটে যায়, হিজলি জেলে দুজন বিপ্লবীকে যেখানে গুলি করে মারা হয়, সন্তোষ মিত্র এবং দ্বারকেশ্বর সেন, তখন আর কে এসেছিলেন? আর তার পক্ষে সম্ভব ছিল ময়দানে দাঁড়িয়ে অসুস্থ শরীরে অসংখ্য মানুষের সামনে যদি রবীন্দ্রনাথ এসে তার রাজনৈতিক ভাবনা সম্পর্কে যে কথা বলেছিলেন, রবীন্দ্রনাথ বলছেন, শুরু করছেন, আমি রাষ্ট্র নেতা নই, আমার কাজ রাষ্ট্রীয় কর্মের থেকে অনেক দূরে। রাষ্ট্র ব্যবস্থায় কর্তৃপক্ষের অন্যায় অত্যাচারকে একত্রিত করে রাষ্ট্রীয় খাতায় জমা করায় আমার আনন্দ নাই। কিন্তু আজ এই যে আমরা এখানে হিজলির গুলি চালনার ঘটনায় আলোচনা করতে বসেছি, সেখানে এই জন্যই এসেছি যে পশুত্ব, যে কাপুরুষতা আমাদের মনুষ্যত্বের অবমাননা করে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া পথ নাই। একথা রবীন্দ্রনাথ ছাড়া আর সে সময় এইভাবে বলায় সারা ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে যে শিহরণ জেগেছিল বা জাগাবার ক্ষমতা তার ছিল, তিনি রবীন্দ্রনাথ। একই অবস্থায় দেখুন 1934-এর 12ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি ফাঁসি হচ্ছে তার মাস্টারদা সূর্য সেন। আমরা জানি যে তারা হয়তো রবীন্দ্রনাথের চার অধ্যায় বা ঘরে বাইরেকে খুব ভালোভাবে নিতে পারেননি, কিন্তু কিচ্ছু এসে যায় না। ফাঁসির মঞ্চে যখন চলেছেন দ্বারকেশ্বর ঘোষ দস্তিদার এবং মাস্টারদা সূর্য সেন, ভোর 3:30-4 বাজে সমস্ত জেলখানার যারা বন্দী তারা জেগে বন্দে মাতরম ধ্বনি দিচ্ছে আর শুনছে এরা দুজন যে গান গাইতে গাইতে ফাঁসির দড়িতে সামনে এগিয়ে যাচ্ছে। সে গানটি কি? জীবনে যত পূজা হলো না সারা, জানিয়ে জানিয়ে তাও হয়নি সারা। শেষ আশ্রয় রবীন্দ্রনাথ। তাই বলছিলাম যে রবীন্দ্রনাথ এই সময় মূল স্রোতধারার কতখানি কাছে গেছেন, ডুবে গেছেন বড় কথা নয়। যে কথা বলে আমি শেষ করতে চাই এবং শুরুও করেছিলাম, আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের এই ভাবনার সঙ্গে সেদিন তার এই ভাবনার সঙ্গে আর কাউকে তিনি পাননি ঠিক, কিন্তু যাকে পেয়েছিলেন তাকে সমর্থন করেছিলেন, যার ভাবনার সঙ্গে তার ভাবনা এক, আমার ধারণা আপনারা একটু ভেবে দেখবেন, তিনি স্বয়ং বিবেকানন্দ। অনেকেই মনে করেন জোনাসাগর সিমলার মধ্যে বিশাল দূরত্ব, কই এদের মধ্যে কেন কথাবার্তা নেই, কই এরা তো কখনো এদের মধ্যে পারস্পরিক আমরা কোনো আলোচনা দেখি না। কিন্তু মনে রাখবেন 1893 যখন রবীন্দ্রনাথ লিখছেন এবার
সেপ্টেম্বরের কবিতা, 1893 11 সেপ্টেম্বর বিবেকানন্দ দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? বলছেন হিন্দু ধর্মে এক্সক্লুশন শব্দটাই নেই, এখানে সবকিছুই আমরা গ্রহণ করি। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজকে ইংরাজ, এসো এসো ইংরাজ। রবীন্দ্রনাথ বলছেন ইংরাজকেও ডাকছেন, যে ইংরেজের বিরুদ্ধে আমাদের লড়াই। রবীন্দ্রনাথ বলছেন শাসক ইংরেজদের বিরুদ্ধে আমাদের লড়াই, কিন্তু ইংরেজ জাতের বিরুদ্ধে নয়, ইংরেজ ভাষার বিরুদ্ধে নয়, ইংরেজি সংস্কৃতির বিরুদ্ধে নয়। ফলে একই কথা রবীন্দ্র বিবেকানন্দ বলছেন। গত বছর 2022-এ একটি অসাধারণ বই প্রকাশিত হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বইটির নাম স্বামী বিবেকানন্দ বেদান্তিক কসমোপলিটানিজম। স্বামী মেধানন্দ, এখানে অধ্যাপক আচার্য আছেন, আমার মনে হয় তার দৃষ্টি এড়ায়নি। মেধানন্দের বইটি পড়ার সুযোগ আমার হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, উনি দেখাচ্ছেন 1895 থেকে রবীন্দ্রনাথ বিবেকানন্দ যত মৃত্যুর দিকে এগোচ্ছেন, তত শেষে 1901 এই অবধি এই সময় কিছু বক্তৃতাগুলো দিচ্ছেন। সেখানে তিনি বলছেন শুধু অন্য অন্য ধর্মগুলো এক বা সত্য তাই নয়, এই কসমোপলিটানিজম অফ রিলিজিয়নে তিনি দেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ, যে বিবেকানন্দ বলছেন অন্য অন্য ধর্মের কথা যদি আমরা না জানি, তাহলে আমাদের ধর্মীয় দর্শন সম্পর্কে ধারণা পূর্ণতা পাবে না। দিস ইজ কসমোপলিটানিজম। বিবেকানন্দ একমাত্র সেই সময়কার ব্যক্তি আমি লক্ষ্য করি যিনি রবীন্দ্রনাথের মতন বলছেন দিস ইউনিভার্স ইজ মাই হোম। লিখছেন স্বামী অখণ্ডানন্দকে চিঠিতে, বলছেন পৃথিবীর যেখানে যা কিছু ভালো পাবো তাকেই আমি গ্রহণ করবো। I shall take whatever I find great in this world. কিন্তু রবীন্দ্রনাথের কথা, এটা বিবেকানন্দ কেটে দিয়ে যদি রবীন্দ্রনাথ বলা হতো তাহলে একই গিয়ে দাঁড়াতো। আমরা শুধু রবীন্দ্রনাথ বিবেকানন্দের মধ্যে ঝগড়ার কথা ভেবেছি, আর আমরা যারা বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, কমিউনিস্ট, সোশ্যালিস্ট প্রভৃতি নানা ভাগে নিজেদের ভাগ করেছি। কখনো রবীন্দ্রনাথকে ঘুরে সরিয়ে রেখেছি, কখনো বিবেকানন্দকে ঘুরে সরিয়ে রেখেছি। এই কথা ঠিক, এই বামপন্থীরাই আবার রবীন্দ্রনাথকে সামনে দাঁড় করিয়েছেন। একথাও ঠিক যে আজকে আবার বামপন্থীদের মধ্যে ভাবনার পরিবর্তন হতে শুরু করেছে। বিবেকানন্দ সম্পর্কে যে একটা অনীহা ছিল সেটি কাটতে শুরু করেছে। আমার বিশ্বাস কেটে যাবে। আপনারা আমায় ভুল বুঝতে পারেন, আমার বিশ্বাস যা, আমি আমার বিশ্বাস থেকে আমার কথা বলছি, কোন ম্যানিফেস্টো থেকে কোনো শব্দ করে লাইন তুলে আমি কথা বলছি না। এটা আমার অবজারভেশন। আমি যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছি আপনাদের বললাম। আমার সঙ্গে আপনাদের মতে মিল হতে পারে, না হতে পারে। আমি একটা আপনাদের সামনে ভাবনার কথা বলে গেলাম, আমার ভুল হতে পারে, কিন্তু আমার ভাবনা আপনাদের কাছে বলবার এই সুযোগ আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মূল্যবান বক্তৃতা আমরা শুনলাম, আমরা নিতে হলাম, সমৃদ্ধ হলাম। সংগঠনের পক্ষ থেকে আমরা তাকে জানাই কৃতজ্ঞ অভিবাদন। রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে,
রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সবে রইল বলে রাখলে কারে অনেক তোমার টাকা কড়ি অনেক তোমার টাকা কড়ি অনেক দড়া অনেক দড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভবে অনেক তোমার টাকা কড়ি অনেক দড়া অনেক দড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভবে ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন খুলে দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে রইল বলে রাখলে কারে রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সবে রইল বলে রাখলে কারে অনেক তোমার টাকা কড়ি অনেক তোমার টাকা কড়ি অনেক দড়া অনেক দড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভবে অনেক তোমার টাকা কড়ি অনেক দড়া অনেক দড়ি অনেক কষ্ট অনেক করি অনেক তোমার আছে ভবে ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন খুলে দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে দেখবে হঠাৎ নয়ন খুলে দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে রইল বলে রাখলে কারে
রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে রইল বলে রাখলে কারে রইল বলে রাখলে কারে।